প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকেই বাড়িতে আছো এবং বাড়িতে থেকে প্রত্যেকেই অনলাইনে ক্লাস দেখছো এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাস অনুসরণ করবা যাতে তোমাদের উপকার হয়। আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে আমি কি বললাম, আজকে তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়সমূহ হলো মৌল পরিচয়। আমরা মৌল পরিচয় সম্পর্কে জানবো, মৌলের পরিচয় কিভাবে কি সেটা আমরা জানবো। মৌলিক কণিকা সম্পর্কে জানবো, পরমাণুর পরিচিতি সম্পর্কে জানবো এবং আইসোটোপ সম্পর্কে আমি তোমাদের জানাবো কিভাবে কি এটার বর্ণনা সম্পর্কে তোমাদের আমি বলবো। এখন আমরা প্রথমে চলে যাই মৌল পরিচয়। মৌল পরিচয় দেখো, আমি এখানে লিখে রাখছি মৌল পরিচয়। মৌল পরিচয় অনেকগুলো মৌল আমি এখানে লিখে রাখছি। তোমরা যেহেতু ক্লাস 9 অনেকে 10-এ উঠে গেছো, তো মৌল সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। তবুও আমি এই অধ্যায় সম্পর্কে, যেহেতু প্রথম অধ্যায় চলে গেছে, দ্বিতীয় অধ্যায় চলে গেছে, আমরা এখন তৃতীয় অধ্যায় আছি, তো অবশ্যই আমরা মৌল সম্পর্কে হালকা পাতলা ধারণা নিছি। তারপরে আমরা যেহেতু অধ্যায়ের শুরুতে মৌল পরিচয় সম্পর্কে একটা পাঠ রয়েছে, সেটুকু আমরা এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো দেখো, মৌল পরিচয়। মৌল পরিচয় বলতে এরকম, আমরা যে সকল মৌলগুলোর কথা আমরা জানিছি, যেমন হাইড্রোজেন ছিল। হাইড্রোজেন প্রথম যে মৌলটা ছিল, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? 118টি। তার সর্বপ্রথম যে মৌলটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন। তারপরে আসলো হিলিয়াম, তারপরে আসলো লিথিয়াম, এইচ তে হাইড্রোজেন, এইচ তে হিলিয়াম, এলআই তে লিথিয়াম, এরকম মৌল রয়েছে 118টি। আমি প্রথম থেকে এক থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা, এই যে মৌলগুলো, সেই মৌলগুলো এখানে তুলে ধরছি। দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে আসলো নিয়ন, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এভাবে যে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই হচ্ছে আমাদের মৌল। এই যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে, এইটা হচ্ছে মূলত এদের সংকেত। তাহলে মৌলের সংকেতগুলো আমি এখানে স্থাপন করছি, আর এদের বাংলায় যেটা লেখা হবে সেটা হয়ে যাবে মৌল, আর সাংকেতিক চিহ্ন আকারে আমি এখানে ব্যবহার করছি। এই গেল আমাদের মৌল, মৌল পরিচয়। এরপরে আসলো মৌলিক কণিকা। এরপর আসলো কি? মৌলিক কণিকা। মৌলিক কণিকা সম্পর্কে জানবো। প্রথমত আমাদের জানতে হবে মৌলিক কণিকা কাকে বলে। কি জানতে হবে? মৌলিক কণিকা কাকে বলে। তো মৌলিক কণিকা কাকে বলে? যে সকল সূক্ষ্ম সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে বলা হচ্ছে মৌলিক কণিকা। মৌলিক কণিকা হলো কি? যে সকল সূক্ষ্ম সূক্ষ্ম পরমাণু গঠিত, তাদেরকে বলবো হচ্ছে মৌলিক কণিকা। তাহলে মৌলিক কণিকা কোনগুলো? মৌলিক কণিকা আমরা ভাববো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ই তে ইলেকট্রন, পি তে প্রোটন, এন তে নিউট্রন। এই প্রত্যেকটা মৌলকে ভাঙলে ইলেকট্রন পাবো, প্রোটন পাবো, নিউট্রন পাবো। কেমন পাবো? দেখো, এইচ হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। হাইড্রোজেনের দেখো পারমাণবিক সংখ্যা 1, এর প্রোটন সংখ্যাও 1, এর ইলেকট্রন সংখ্যাও 1, নিউট্রন সংখ্যা 0। এই তাহলে এই যে মৌলিক কণিকা, মৌলিক কণিকা কোনগুলো? এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যে সকল সূক্ষ্ম সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে বলা হয় মৌলিক কণিকা। তাহলে বোঝা গেছে মৌলিক কণিকা কাকে বলে। যে সকল সূক্ষ্ম সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে মৌলিক কণিকা বলবো। মৌলিক কণিকা কয়টি? 3টি। কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এখন এই যে ইলেকট্রন, ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করব, প্রোটনকে পি দ্বারা এবং নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করব। এখন হাইড্রোজেনের আমি প্রোটন দেখাইছি, ইলেকট্রন দেখাইছি, নিউট্রন দেখাইছি। এরপরে আমরা চলে যাব ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সম্পর্কে সামান্য কিছু ধারণা। যেমন প্রোটন, পি, এই সম্পর্কে আমরা কিছু জানবো। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রথমত প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের আপেক্ষিক চার্জটা আছে +1। প্রোটনের আপেক্ষিক চার্জ কত? +1। এবং এর ভরটা কত? ভরটা হচ্ছে 1.6 গুণ 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে কি? এই প্রোটনের আপেক্ষিক ভর। প্রোটনের আপেক্ষিক যে চার্জ বা আধান, সেটা হচ্ছে +1। এর যে ভর, প্রকৃত যে ভরটা, সেই ভরটা হচ্ছে 1.6 গুণ 10⁻⁻24 গ্রাম। আর কি জানি এর সম্পর্কে?
প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। কি বিশিষ্ট? ধনাত্মক চার্জ বিশিষ্ট। এটা জানলাম আমরা প্রোটন সম্পর্কে। তাহলে প্রোটন সম্পর্কে আপেক্ষিক আধান জানলাম, এর ভর জানলাম, এবং এটা কি চার্জ বিশিষ্ট? ধনাত্মক চার্জ বিশিষ্ট। এরপরে আসলো ইলেকট্রন। এরপরে আসলো নিউট্রন সম্পর্কে আমরা আলোচনা করে নেই। নিউট্রন সম্পর্কে আমরা জানবো নিউটনের কোনো আপেক্ষিক কোনো ভর নাই। নিউটনের কি নাই? প্রকৃত কোনো চার্জ নাই। ভর বলতে না, সরি, আসলে প্রকৃত কোনো চার্জ নাই, এর আছে চার্জ শূন্য, অর্থাৎ একে নিরপেক্ষ বলা হয়, না ধনাত্মক না ঋণাত্মক। বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই। তো এখন দেখবো এর প্রকৃত ভরটা কত। এর ভরটাও প্রোটনের যে ভর, এরও ভর ঠিক একই ভর বিশিষ্ট, অর্থাৎ 1.6 গুণ 10⁻24 গ্রাম। আর এটা কি চার্জ বিশিষ্ট? ধনাত্মক চার্জ বিশিষ্ট। আর এর চার্জটা আছে শূন্য, এর চার্জ শূন্য। আর প্রকৃতির যে ভর, যে প্রকৃত ভর আছে 1, প্রকৃত ভরটা কত? মূলত 1। এরপর আসলে আমরা ইলেকট্রন সম্পর্কে জানবো। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। এর চার্জ কত? -1। এর চার্জ কত? -1। আর এর প্রকৃত ভর কত? এর ভরটা আছে 9.1 গুণ 10⁻28 এত গ্রাম। মানে যে প্রোটন ও নিউট্রনের যে ভর আমরা দেখাইছি তার থেকে অনেক ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র। এই জন্য একে ভরটা কি ধরা হয়? এক প্রকার এক ধরা হয়, শূন্য ধরা হয়, মানে এক ধরা হয় এরকম। এর ভরটা কেমন ধরা হয়? যে এর ভরটা এত নগণ্য, এত ক্ষুদ্র, যার কারণে এর ভরটা এক ধরা হয়। আর এটা হচ্ছে এর যে চার্জ, ঋণাত্মক চার্জ বিশিষ্ট। কি চার্জ বিশিষ্ট? ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এই হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে মৌলিক কণিকা সম্পর্কে জানলাম। মৌলিক কণিকা কাকে বলে? মৌলিক কণিকা কোনগুলো? যে ইলেকট্রন, প্রোটন, এগুলো হচ্ছে মৌলিক কণিকা। প্রোটনের, নিউট্রনের, ইলেকট্রন সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বোঝা গেছে যে আমরা মৌলিক কণিকা সম্পর্কে আমরা অবশ্যই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব পরমাণু পরিস্থিতি সম্পর্কে। কি দেখব? পরমাণু পরিস্থিতি সম্পর্কে দেখব। দেখো, পরমাণু পরিস্থিতি আমরা এখানে ব্যবহার করেছি। পরমাণু পরিস্থিতি এখানে অনেকগুলো আমি সংখ্যা লিখে রাখছি, 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলো লিখে রাখছি। এগুলো প্রত্যেকেই পরমাণু। হাইড্রোজেনের একটা পরমাণু, হিলিয়াম পরমাণু, এটা প্রত্যেকেই কি? পরমাণু। এদের পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, এটা 5, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন হচ্ছে 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার আছে 16, ক্লোরিন আছে 17, আর্গন 18, পটাশিয়াম 19, আর ক্যালসিয়াম আছে 20। এইগুলো হচ্ছে আমাদের পরমাণু। আমাদের মুখস্থ রাখতে হবে, অনেক পরমাণু মুখস্থ রাখতে হবে, কিন্তু আমাদের প্রয়োজনের তাগিদে আমরা 1 থেকে 30 পর্যন্ত পরমাণুগুলো আমাদের মুখস্থ থাকবে, তাদের পারমাণবিক সংখ্যা আমাদের জানা থাকবে। এখন দেখো, এদের পারমাণবিক সংখ্যা তো আমরা জানলাম, এর ভর সংখ্যা কত? পরমাণু পরিস্থিতি যখন আমরা প্রোটন সংখ্যা জানবো, মানে পারমাণবিক সংখ্যাটা জানবো, তারপরে তাদের ভর সংখ্যা জানবো, তাদের নিউট্রন সংখ্যাটাও আমরা জানবো। এখন দেখো, এদের ভর সংখ্যা, আমরা নিউট্রন সংখ্যাটা কিভাবে বের করতে পারি? ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা যদি বাদ দেই, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। অথবা ভর সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো, ভর সংখ্যা কাকে বলে? প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলবো হচ্ছে ভর সংখ্যা। সো আমরা যদি প্রোটন সংখ্যা জানতে পারি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যাকে আবার কি সংখ্যা বলে? ইলেকট্রন সংখ্যাও বলে। তো আমরা যদি প্রোটন সংখ্যা জানি, ভর সংখ্যা জানি, তাহলে আমরা নিউট্রন সংখ্যা অবশ্যই জানবো। হাইড্রোজেনের ভর সংখ্যা 1, হিলিয়ামের 4, এর 6, বোরনের, বেরিলিয়ামের হচ্ছে 8, বোরনের হচ্ছে 10, কার্বনের হচ্ছে 12, নাইট্রোজেন হচ্ছে 14, এটা 16, ফ্লোরিন 9 গুণ 18, 19, এটা 20। এরকম আমরা যদি ভর সংখ্যা বসাই, তাহলে আমরা সহজে এখান থেকে এর প্রোটন সংখ্যা, তো এটা দেখে কি বলবো? প্রোটন সংখ্যা। এটা দেখে কি বলবো? এটা ভর সংখ্যা। এটা প্রোটন সংখ্যা, এটা ভর সংখ্যা। আর এই দুইটার বিয়োগফলটা কি? নিউট্রন সংখ্যা। এই দুইটার বিয়োগফল হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে আমরা পরমাণু পরিস্থিতি সম্পর্কে জানলাম, যে কিভাবে একটা মৌলকে কিভাবে লিখতে হয়, তার প্রোটন সংখ্যা কোথায় থাকে, ভর সংখ্যা কোথায় থাকে,
তারপরে এই নিউটনের সংখ্যা কিভাবে পাই, এইগুলো সম্পর্কে আমরা সহজে জানতে পারি, তাই তো প্রিয় শিক্ষার্থীরা? তাহলে বোঝা গেছে যে আমরা কিভাবে এটাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আইসোটোপ সম্পর্কে। আমাদের সর্বশেষ যে আলোচ্য বিষয়টা ছিল সেটা হচ্ছে কি ছিল, আইসোটোপ। প্রথমত আমাদের জানতে হবে যে আইসোটোপ কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগী হও। তাহলে আইসোটোপ কাকে বলে, আমরা যদি এরকম বলি, আইসোটোপের শেষ অংশটা ছিল পোয়া, মানে শেষ যে বর্ণটা ছিল পোয়া, অর্থাৎ পোয়াতে কি হয়, প্রোটন হয়। তাহলে আমরা এরকম বলবো, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো। তাহলে কি বললাম, এই যে কি শেষ শেষ যে বর্ণটা আছে পোয়া, এটাকে ছিল, সেখান থেকে আসলো প্রোটন, অর্থাৎ এরকম বলবো যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো। যেমন আমি এখানে মানে একটা মৌলের অনেকগুলো আইসোটোপ হতে পারে। যেমন আমি এখানে কয়েকটা লিখছি, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, এদের প্রত্যেকের আইসোটোপ আছে। হাইড্রোজেনে আছে 7টি আইসোটোপ আছে। হাইড্রোজেনে কয়টি আছে? 7টি। আমি এখানে 3টি ব্যবহার করেছি, যে 3টি মূলত তোমাদের ব্যবহৃত হয় সেইভাবে আমি 3টি ব্যবহার করছি। হাইড্রোজেনের আইসোটোপ আছে 7টি, কার্বনের আইসোটোপ আছে 3টি, নাইট্রোজেনের আইসোটোপ আছে 2টি। আর এছাড়াও অনেক মৌল আছে যাদের আইসোটোপ রয়েছে। ক্লোরিনের আছে 2টি আইসোটোপ আছে, আমি এখানে আর ব্যবহার করিনি। যাই হোক, 3টে দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ক্লোরিনেরও 2টা আইসোটোপ আছে, আমি সেটা এটার বর্ণনা শেষে তোমাদের জানাবো। তো দেখো, হাইড্রোজেনের এখানে দেখো প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, কিন্তু দেখো এদের ভর সংখ্যা 1 2 3। এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা একই রয়েছে কিন্তু ভর সংখ্যা কি হয়েছে, ভিন্ন ভিন্ন রয়েছে। দেখো ভর সংখ্যা কোথায় থাকে, উপরে 1 আছে, এখানে আছে 2 আছে, এখানে আছে 3 আছে। তো তাহলে আমরা কি বুঝলাম, যে এদের ভর সংখ্যা প্রত্যেকের ভিন্ন কিন্তু এদের প্রত্যেকের প্রোটন সংখ্যাটা কি, একই। তাহলে এদেরকে কি বলতে পারি, প্রত্যেকটা হাইড্রোজেনকে বলতে পারি পরস্পরের আইসোটোপ। যেমন কার্বনের ক্ষেত্রে যদি একটু বিবেচনা করি, দেখো এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা কোথায় আছে, নিচে। তো নিচে, প্রিয় শিক্ষার্থীরা, নিচে দেখো প্রত্যেকের 6 6 6। তাহলে এদের প্রোটন সংখ্যা সবার একই রয়েছে, কিন্তু দেখো তো এদের ভর সংখ্যা, একটা 12 রয়েছে, একটা 13 রয়েছে, একটা 14 রয়েছে। এদের ভর সংখ্যা কি, ভিন্ন ভিন্ন, অর্থাৎ এরা পরস্পরের কি হবে, আইসোটোপ হবে। কারণ যেহেতু এদের প্রোটন সংখ্যা প্রত্যেকের সমান কিন্তু ভর সংখ্যা কি, ভিন্ন ভিন্ন, এজন্য এরা পরস্পরের আইসোটোপ। এরপর আসলো নাইট্রোজেন। নাইট্রোজেন দেখো নিচে আছে প্রত্যেকের, যেটা এটা নিচে থাকে আছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 7, প্রোটন সংখ্যাও 7। কিন্তু এদের উপরের দিকে একটা 14 রয়েছে আর একটা 15 রয়েছে, মানে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, অর্থাৎ এদের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এদেরকে পরস্পর কি বলবো, আইসোটোপ বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বোঝা গেছে যে আইসোটোপটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের বাড়ির কাজটা তোমরা একটু খাতায় নোট করে নাও। প্রথম বাড়ির কাজ, প্রথমটা হচ্ছে মৌলিক কণিকা কাকে বলে, অর্থাৎ মৌলিক কণিকা কি। এর পরেরটা হচ্ছে মৌলিক কণিকার বর্ণনা দাও। মৌলিক কণিকার বর্ণনা দাও বলতে এরকম বোঝাচ্ছে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর বর্ণনা করো। এরপর আসলো অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম 27, এর প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ও ভর সংখ্যা নির্ণয় করো। তাহলে বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো এবং ক্লাসগুলো অনুধাবন করো। আজকের মতো বিদায় এখানে।